প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কিছু শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। কালের কণ্ঠের শিরোনাম, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন, এবার নির্বাচনে ফ্যাক্টর নারী ও হিন্দু ভোটার। দৈনিক যুগান্তর, দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টার, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এক সপ্তাহে 7 বার ভূমিকম্প, প্রস্তুতি নেই সরকারের, জনমনে চরম আতঙ্ক। দৈনিক সমকাল, বিলবোর্ডে নির্বাচনী প্রচার, বৈষম্যের নতুন বিজ্ঞাপন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দৈনিক ইত্তেফাক, 16 মাসের মধ্যে 6 মাসই পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা, আমদানি রপ্তানিতে ভাটা, জোয়ার ঘুষ বাণিজ্যে। খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, সারা দেশে দোয়া মাহফিল। বাংলাদেশ প্রতিদিন, রাজনৈতিক হত্যা বাড়ছে, থামানো যাচ্ছে না গণপিটুনি। মানব জমিনের শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, উদ্বিগ্ন বিএনপি। খবরের কাগজ, মাটির নিচে জমাট শক্তি, বিস্ফোরণের শঙ্কা, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমার দেশ, চট্টগ্রাম বন্দর চালাবে বিদেশিরা, কমিশন যাবে শেখ পরিবারে। কালবেলা, ধানের শীষের গণজোয়ার, বিএনপির টার্গেট 1.5 বছরে মোবাইল ডাটার দাম 50% পর্যন্ত বৃদ্ধি। ইনকিলাবের শিরোনাম, তারেকের দেশে ফেরার অপেক্ষা। দৈনিক সংগ্রাম, নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান, জামায়াতে ইসলামীর আমিরের শপথ নিলেন ডাক্তার শফিকুর রহমান। সময়ের আলো, বিদেশি শুটকির দখলে বাজার। দৈনিক করতোয়া, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাময়। রূপালী বাংলাদেশ, ব্যর্থতা ঢাকতে জঙ্গি নাটক সাজাতো আওয়ামী লীগ সরকার, বাউলদের উপর হামলার প্রতিবাদ সমাবেশে বাধা। আলোকিত বাংলাদেশ, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। দেশ রূপান্তর, বাধ্য করে সাধ্য নাই, এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ, গ্রামের আওয়ামী লীগ সক্রিয় টেলিগ্রামে। খুবই দুঃখজনক একটা সংবাদের শিরোনাম, বারবার যখন পড়লাম তখন বুকের ভিতরটা খুব কেঁপে উঠল। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তার দ্রুত সুস্থতার জন্য। আপনি দেখেন যে কতভাবে রাজনৈতিক প্রতিহিংসা এবং হেনস্থার শিকার হয়েছেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অন্যায়ভাবে জেলে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। যেই মানসিক নির্যাতন, সেটার তুলনা হয় না। এই প্রতিহিংসার শিকার হয়েই কিন্তু মৃত্যুটা ত্বরান্বিত হচ্ছে। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, সুস্থতা দান করুন। যেতে আমাদেরকে সবাইকে যেতে হবে, আজ হোক কাল হোক। কিন্তু খালেদা জিয়ার হাতে কত বড় বড় সংস্কার হয়েছে। আপনি দেখেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ হয়েছে, কেয়ারটেকার সরকারের উনি সেটা প্রবর্তন করেছেন সংবিধানে। তারপর প্রথম নারী প্রধানমন্ত্রী, গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এবং সত্যিকারের আপসহীন। এরশাদের আমলে আপনি নিজে সাংবাদিকতা করেছেন দীর্ঘকাল ইত্তেফাকে, আপনি জানেন সেখানে যে আপসের চোরাবালিতে কখনো হারিয়ে যান নাই। আমরা এমনও দেখেছি যে শেখ হাসিনা আগের রাত্রে বলেছে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা বেঈমান হবে, পরদিন সকালবেলায় নির্বাচনের ঘোষণা দিয়েছে। মানুষ তো বিস্মৃতি পরায়ণ, আমরা আসলে ভুলে যাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খালেদা জিয়া সত্যিকারের দৃঢ় এবং আপসহীন 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু তাকে প্রতিহিংসার এবং জিঘাংসার যে শিকার হয়েছেন সেটাও খুবই মর্মান্তিক, দুঃখজনক। হাসিনার এই যে মৃত্যুদণ্ড কিংবা 21 বছরের কারাদণ্ড, এগুলি কিন্তু কিছুই না সেই তুলনায়। দীর্ঘকাল ধরে যে তাকে নিগ্রহ করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে অন্যায়ভাবে, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, এক স্বাধীনতার ঘোষকের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যে অপমান করা হয়েছে সেটা তুলনাহীন, সেটা কোনোভাবেই ক্ষমাযোগ্য হতে পারে না। আমরা প্রার্থনা করি তিনি সুস্থতায় ফিরে আসুন দ্রুত আমাদের মধ্যে, এবং গণতন্ত্রের উত্তরণে যে অভিযাত্রা শুরু হয়েছে সেটার উনি যদি দেখে যেতে পারেন, সেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। সেই প্রত্যাশাটা তো সবারই। একটা ছোট্ট প্রশ্ন আপনাকে রাখতে চাই, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই, আমি একটু সাধারণ নাগরিক হিসাবে আমার একটা প্রশ্ন, যে উনি দ্রুতই ফিরতে পারেন, এই সময় তো তার মায়ের কাছে থাকা খুব জরুরি।
সেটা হয়তো জটিলতা আছে নিশ্চয়ই, কেউ কোনো সন্তান তো এই অবস্থার মধ্যে থাকতে চায় না, নিশ্চয়ই সেরকম কোনো অবস্থা হয়েছে যেটার কারণে আমরা আশা করব যে শিগগিরই তাকে আমরা পাবো আমাদের মাঝে, এবং অতি দ্রুতই আশা করি পাবো, এবং খালেদা জিয়ার জন্য আমরা তার সুস্থতার জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন। অবশ্যই আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকেও সেই প্রার্থনা করি। আপনাদের পত্রিকায় চিকিৎসা নিয়ে একটি রিপোর্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে চিকিৎসা বিলম্বে অর্থ ও জীবন ক্ষয়, এবং এটা ক্যান্সার নিয়ে একটা রিপোর্ট হয়েছে, এবং এখানে বলা হচ্ছে বিশেষ করে চরাঞ্চলে যে চিকিৎসার ব্যবস্থা, সেই চিকিৎসার ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে। এবং আরেকটি শিরোনাম হয়েছে চরের ঘরে ঘরে শিশুরাই মা বধূ, তার মানে বাল্যবিবাহটা বাড়ছে সবকিছু মিলিয়ে। তো এই আলোচনাগুলো বোধহয় খুব জরুরিভাবে হওয়া দরকার। এই যে চরের আমলে শুধু চর না, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট শিশুরাই মা হয়ে যাচ্ছে, আমরা তো সেই মানসিকতাটা বদলাতে পারি না এখনো, যে পিতৃতান্ত্রিক একটা সামন্ত একটা মানসিকতা এবং মানে কুসংস্কারাচ্ছন্ন একটা পশ্চাৎপদ মানসিকতা পুরুষের মধ্যে বিশেষ করে, এমনকি শিক্ষিত লোকদের মধ্যেও কিন্তু আছে, এটা অনেকের মধ্যে আছে তথাকথিত শিক্ষিত, সেটা কোনোভাবেই কাম্য না। এবং এটা কিন্তু মেয়েদের পড়াশোনা করে কি লাভ, দরকার নেই, বিয়েটা দিয়ে মাইন্ডসেটটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটার জন্য কিন্তু সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটা তো আর রাজনীতির ম্যানিফেস্টো দিয়ে বদলানো সম্ভব না, পুলিশ দিয়ে বদলানো সম্ভব না। প্রত্যেকটা মানুষ যদি ভেতর থেকে বদলাতে না পারে, গুণগত পরিবর্তনটা না সাধন হয়, তাহলে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না একটা ভালো কিছু। ক্যান্সারের রিপোর্টটা আপনাদের পত্রিকায় বেরিয়েছে, রেডিওথেরাপির সংকট। এখানে বলা হচ্ছে দেশে আক্রান্ত 38 ধরনের ক্যান্সারের রোগী, বছরে আক্রান্ত 1,67,000, মৃত্যু 1,16,000। দেশের সক্রিয় মেশিন 18টি, সরকারিতে 6টি, বেসরকারিতে 12টি, সরকারি হাসপাতালে অকেজো মেশিন 12টি, একটি 10 বছর ধরে বাক্সবন্দি, 5 বিভাগে রেডিওথেরাপির কোনো ব্যবস্থা নেই। তাহলে কেন বাইরে যাবে না দেশের মানুষ? চিকিৎসার একটা কিছু হলেই আগে ভারতের কলকাতা যেত, এখন নানা দেশে সবাই ছড়িয়ে যাচ্ছে। এই যে একটা স্বাধীন দেশে এই যে শুধু ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা তো না, নিজের যে আয় ইনকাম, আমাদের অর্থনীতির যে ক্ষয় হচ্ছে, সেটা তো খুবই জরুরি। বাইরে তো একটা হয়রানিও, আপনার একটা বাইরে যাওয়া তো চট করে সম্ভব সামর্থ্য নাই। আপনি একটা 54 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, আপনি একটা স্বাস্থ্য ব্যবস্থা ন্যূনতম নিশ্চয়তা সেটাতে থাকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সদিচ্ছার অঙ্গীকারের অভাবের কারণে এটা হয়েছে। সবাই ক্ষমতায় কুক্ষিগত করে রাখার জন্য ব্যস্ত ছিল, কিন্তু দেশের প্রকৃত উন্নয়ন সেগুলিতে আমরা নজর দিই নাই। সেটা সময় এসছে আগাগোড়া পাল্টানো, সব দিক দিয়ে পাল্টানো। আর যেইটা বললেন বিলম্বের চিকিৎসার কারণে, আমরা প্রত্যেকে শিক্ষিতদের মধ্যেও কিন্তু দেখবেন আমরা ডাক্তারের কাছে যেতেই চাই না, চেক আপই করতে চাই না, সে সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে ওঠে নাই। আপনার সময়ের 1/4, অসময়ের 10/4। আপনার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি প্রথম দিকে যদি ক্যান্সার শনাক্ত হয়, তাহলে কিন্তু ক্যান্সার সার্ভাইভ করা সম্ভব। আপনি 4th স্টেজে যাবেন ডাক্তারের কাছে যখন অসহনীয় পর্যায়ে, তখন নিজের কষ্ট, নিজের হয়রানি, ভোগান্তি, বিড়ম্বনা, পরিবারের জন্য বার্ডেন হওয়া, অর্থনীতির চাপ সৃষ্টি করা, একটা জীবন মরণ টানাটানি, একটা ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা যদি সচেতন থাকি, চেক আপটা করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু আসলে এড়াতে পারি। রোগবালাই তো হবেই, আপনার যত লংজিভিটি বাড়ছে, গড় আয়ু বাড়ছে, রোগবালাইও বাড়বে। তো সেটাও অ্যাড্রেস করতে হবে, সচেতনতাটা আমাদের দরকার খুবই। একটু রাজনীতি নিয়ে আলোচনা করি। বেশ কয়েকটি শিরোনাম আজকের পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ। লেজুর বৃত্তি সাংবাদিকতা পরিহার এবং মব ভায়োলেন্টের বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির বলেছেন, আমরা জয় পেলে সবাইকে নিয়ে কাজ করব। তো আমার একটা ছোট্ট প্রশ্ন, ঠিক আছে ৭১-এ যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা আপনি জানালেন, কিন্তু প্রশ্নটা তো আছে নাকি? আছে প্রশ্নটা। ৭১-এ তাদের কৃতকর্মের জন্য তো ক্ষমা চাওয়ার জন্য জাতির প্রত্যাশা একটা, সেই জনপ্রত্যাশা তো পূরণ করতে হবে। আর যেটা বললেন লেজুর বৃত্তি, সেটা তো সত্যিকার অর্থেই কিন্তু দেশের, আপনি আমাদের বন্ধু হুমায়ুন আহমেদের একটা গল্প বলি, সেখানে একটা নাটকে একজনের ধারণা যে তার মাথার মধ্যে পোকা ঢুকেছে, তার মোসাহেব যে আছে সে ফারুক আহমেদ ছিল সেটার মধ্যে, আর আমিরুল ইসলাম সাহেব ছিলেন। তো ফারুক বলছে যে, মোসাহেব বলছে যে, স্যার
পোকাদের মধ্যে স্যার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। ও মাই গড, ডেঞ্জারাস, মানে একটা মানে সত্যিকার অর্থে আপনি এর বাইরে আর কিছু নাই, তাই না? এটা তো একটা কত আমাদের দৈন্য এবং ক্লিবক পোকাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আছে। হ্যাঁ, তো এখন এই মোটা দাগে এরকম আমরা এগুলি দেখি। তো সব সাংবাদিকদের মধ্যেও কিন্তু অঙ্গ সংগঠন হয়েছে, দুঃখজনক বিভক্তি হয়েছে, ফলে মালিকরা সুবিধা পেয়েছে এবং সাংবাদিকদের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। রুটি রুজির সংগ্রাম, ন্যায্যতা, তার চাকরির নিশ্চয়তা সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে আসলে এটা অনৈক্যের কারণে এবং তাদের দলীয় পকেটে ঢুকে যাওয়ার জন্য। এই সেই অনুষ্ঠানে আমি কি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে পারি না, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাটা বললেন, এটা সত্য, কিন্তু রাজনৈতিক ভাবেও কি বিভাজনের সৃষ্টি করা হয় না, যে আপনি আমাদের একদল সাংবাদিক, তাদের একদল সাংবাদিক, এটা রাজনৈতিক ভাবে এখানেও মাইন্ডসেটটা বদলানো দরকার আসলে। মানে সব জায়গায় আমি বললাম যে ওই যে পোকাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আছে, সব জায়গায় সব অঙ্গ সংগঠন করতে হবে, অমুক দল তমুক দল। আসলে পেশাজীবীদের কোনো রাজনীতি থাকা উচিত না। এটা আপনার ছাত্র রাজনীতিও আমার মনে হয় থাকা উচিত ছাত্রদের কল্যাণের জন্য এবং বড় ধরনের যখন জাতীয় সংকট হবে তখন। না হলে এমনি প্রত্যেক দিনকার অ্যাক্টিভিটিজ ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হিসেবে থাকাটা যেমন মনে হয় না, মানে আমি জানি না কে কিভাবে নেবেন। আমাদের রিপোর্টার্স ইউনিটি এখনো একটা সংগঠন আছে, যে সংগঠনে দলীয় কোনো প্রভাব নেই, সবাই একসাথেই আমরা কাজ করি। রিপোর্টার্স নির্বাচন আমিও তার ভোটার এবং আমরা প্রতিষ্ঠাতা সদস্য ভোটে। তো সেই জায়গাতে প্রশ্নটা কি এরকম হয় না, যে জাতীয় প্রেস ক্লাব আপনি যে জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, তো সেখানেও তো আমরা এই পরিবেশটা কিন্তু দেখি, এইখানেও একদল বন্ধু একদিকে, আরেক দল বন্ধু একদিকে, আমরা কি এক হতে পারি না? অবশ্যই হওয়া উচিত, এক টেবিলে সবার বসা উচিত। আমরা তো ভাই ভাই শেষ পর্যন্ত, আমরা তো সবাই দেশকে ভালোবাসি, যার যার একটু ওয়েটা ভিন্ন, কিন্তু এসব ব্যাপারে হানাহানি কেন থাকবে, কেন পারস্পরিক শ্রদ্ধাটা থাকবে না? জাতীয় প্রেস ক্লাব আমাদের সেই সময় শুরুর সময় কিন্তু ওইরকম অঙ্গ সংগঠন বলা যাবে না, সেখানে অখণ্ডতা আছে, রিপোর্টার্স ইউনিটিতেও আছে। সেটাই তো ইউনিয়নগুলিতে ঐক্য আসলে দরকার। মানে আমি তো ঠাট্টা করে বলতাম যে 2 কোরিয়া একত্রীকরণ হয়ে যাবে, কিন্তু 2 ইউনিয়ন এক হতে পারবে না। আপনি জানেন সাউথ কোরিয়াতে একটা মন্ত্রণালয় আছে পুনরেকত্রীকরণ বিষয়ে, মানে অবাক হয়ে যাবে। এবং সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার সীমান্ত আমি দেখেছি, প্রচণ্ড কঠিন, সেটা কাঁটাতারে একদম ক্রস করলে গুলি করে মেরে ফেলে, অথচ এক দেশের আরেক দেশের মানে আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? কি মর্মান্তিক। এবং জ্যোতি বসু একটা কথা বলেছেন যে 500 বছরেও 2 বাংলা এক হবে না। আসলে মানে 2 ধারা কিন্তু ভিন্ন হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা সহমর্মিতা, সৌহার্দ্য, সম্প্রীতি থাকা উচিত, যেটা মিনিমাম থাকা উচিত, হানাহানি না করে, বিদ্বেষ না করে আসলে মিলেমিশে থাকা। এটাই জরুরি এবং এটাই সময়ের দাবি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে রাজনৈতিক হত্যা বাড়ছে, গণপিটুনি থামানো যাচ্ছে না। এখানেও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলির দায়িত্ব আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাদের কমিটি আছে তো বিভিন্ন জায়গায়, সেই কমিটিগুলিকে অ্যাক্টিভেট করা, এইগুলিকে প্রতিরোধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সেইভাবে ডিরেকশন দেওয়া এবং সেটা মনিটর করা। তাহলে এটা কিন্তু পুলিশ দিয়ে সম্ভব না, ঘরে ঘরে তো পুলিশ দেওয়া সম্ভব না। আপনার ভিতর থেকে যদি হিংসা আপনি দূর করতে না পারেন, তাহলে আপনাকে কে ইয়ে করবে? আপনাকে সারাক্ষণ 24 ঘন্টা পাহারা দিয়ে রাখবে? সেটা তো সম্ভব না। সব জায়গায় কিন্তু পরিবর্তনটা ভিতর থেকে আসতে হবে। সেটাই হলো জুলাই চেতনার মূল স্পিরিট। আমরা যেন সেটাকে ধারণ করি। আমরা যদি তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে আমাদেরই কল্যাণ। কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ সামনে গণতন্ত্রকে সংহত করা, আমাদের একটা গণতন্ত্রের উত্তরণে সবাই যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করা, সেইটা কিন্তু বড় চ্যালেঞ্জ আসলে। অবশ্যই সেটা বড় চ্যালেঞ্জ। আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারলাম, বা এর আগে ঘোষণাটা যেরকম এলো, যে এবারের নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না, বা আরও নানা ধরনের সিদ্ধান্তের কথা আমরা শুনছি। আমরা জানি না সেটা কতটুকু পালিত হবে। একটি সমকালে শিরোনাম হয়েছে, বিলবোর্ডে নির্বাচনী প্রচার বৈষম্যের নতুন বিজ্ঞাপন। তার মানে এখন সারা ঢাকা শহরে প্রায় অধিকাংশ জায়গাতেই বড় বড় বিলবোর্ড, নেতাদের ছবি। তো এইটা যদি বাড়তেই থাকে তাহলে তো সারা শহর মানুষ এই ব্যাপারে কঠোর হতে হবে। আপনি পাশের দেশগুলিতেও দেখেন, আপনি ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, মানে নির্দিষ্ট জায়গায় কিন্তু পোস্টার থাকে, খুবই অল্প থাকে। এবং এরকম মানে জনসভা করে জনভোগান্তি তৈরি করা, মানে কথায় কথায় কিন্তু অবরোধ করা, ঘেরাও করা, দখল করা, মানে হুমকি দেওয়া, অবরোধ করা, এটা তো ঠিক না। এই সংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কথায় কথায় আমরা শাহবাগ বন্ধ করে দিচ্ছি, কথায় কথায় সচিবালয়ে ঢুকে যাচ্ছি, এগুলি তো কোনোভাবেই অনুমোদনযোগ্য না। শাহবাগের কথা বললেন, গতকালও এরকম একটা অনুষ্ঠান হয়েছে বাউলকে নিয়ে,
সেখানে হ্যাঁ, একটা তো সেই অসহিষ্ণুতা সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। সেই কারণে মবগুলি হচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক দলগুলিকে এটা অ্যাড্রেস করতে হবে। এটা কিন্তু সরকারের পুলিশ বাহিনী দিয়ে, সরকারের উপদেষ্টাদের দিয়ে এটা সম্ভব না। প্রত্যেকটা জায়গায় মানে স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করতে হবে। যারা তরুণ আছেন, সমাজের মুরব্বী সবাই মিলে সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করতে হবে। তাহলে কিন্তু এটা অনেকাংশে দূর করা সম্ভব। এবারের নির্বাচন পূর্ব যে সহিংসতা দেখা যাচ্ছে তাতে অনেক প্রাণহানি হয়েছে। আমরা চাইবো যে যতটা সম্ভব কম রক্তপাতের মধ্য দিয়ে এই নির্বাচনটা সম্পন্ন হবে এবং একটা শান্তি, শৃঙ্খলা, স্থিতি, সৌহার্দ্য, সম্প্রীতির পরিবেশটা বজায় থাকবে। সেটাতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু এখানে দায়িত্বটা পালন করতে হবে। আপনার সাংবাদিকতা জীবনের বিশেষ জায়গাটা অনেক ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রেও আপনি যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছেন বিনোদন সাংবাদিকতায়। আপনাকে আমরা সেই একজন গুরু মনে করি সেই জায়গাতে। এই সময়ে একটা জিনিস খুবই সত্য যে অন্যান্য সব ক্ষেত্রে উত্তরণ ঘটলেও আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা কেমন যেন একটু ঝিমিয়ে পড়ে আছে। ঝিমিয়ে পড়েছে এবং সেখানে কিন্তু একটা উগ্র ধর্মান্ধতা একটা প্রসারিত হচ্ছে। সেটা খুবই উদ্বেগজনক। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, মানবিকতা একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সবার জন্য বাসযোগ্য একটা স্থিতিশীল, সুস্থ একটা পরিবেশ তৈরি করতে হবে। সেখানেও রাজনীতিকদের ভূমিকাটা বেশি। তারা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে, নির্বাচনী ইশতেহারে সেটার প্রতিফলন ঘটাবেন এবং বাস্তবায়ন করবেন এবং সেটা যেন তারা মনিটর করেন এবং আমরা চাইবো যে কথায় এবং কাজে যেন মিলটা থাকে। আমরা আয়ুব বাচ্চু, প্রয়াত আয়ুব বাচ্চু, ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি, চ্যানেল আইতে একটি অনুষ্ঠানে উনি 2000 সম্ভবত 14 দিকে উনি তারকা কথনে এই স্টুডিওতে বসে একদিন বলেছিলেন যে আমি ব্যান্ডের জন্য একটা নির্ধারিত দিন চাই। ঠিক সেই সময় ফরিদুর রাজা সাগর তার অফিস কক্ষে বসে অনুষ্ঠানটা দেখছিলেন এবং কি তাৎক্ষণিকভাবে উনি ঘোষণা দিলেন যে প্রতি বছর ডিসেম্বরের 1ম তারিখ ব্যান্ড দিবস পালিত হবে চ্যানেল আইয়ের উদ্যোগে। আগামী 1 ডিসেম্বর মানে আর একদিন পরেই আবারও ব্যান্ড ফেস্ট হচ্ছে চ্যানেল আইতে এবং 12টি ব্যান্ড এই উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেবে। এই যে একটি টেলিভিশন চ্যানেলের এরকম উদ্যোগ, এই উদ্যোগগুলো যদি আমরা আরো যারা আছে তারা যদি সম্প্রসারিত তাহলে কিন্তু একটা দেশটা বদলে যেতে পারে। আসলে মানে আপনার মানে মননটাকে যদি শুদ্ধ করতে পারেন, আপনার যদি মানবিকতায় নিজেকে উজ্জীবিত করতে পারেন, সঞ্জীবিত করতে পারেন, তাহলেই তো হানাহানিটা কমে যায়, রক্তারক্তিটা কমে যায়। কারণ মানুষের জীবন তো খুবই ক্ষণস্থায়ী। আমরা তো মনে করি যে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো। সেটা যদি আমার মৃত্যু চিন্তাটাও থাকে তাহলে কিন্তু অনেক পাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারি। তো এই আসলে সাংস্কৃতিক মননটা খুব জরুরি। আসলে মানে ভোগ বিলাসের থেকে আপনার শুদ্ধ জীবন যাপন করা, মানবিক জীবন যাপন করা, প্রত্যেকে আমরা পরের তরে যেই প্রবাদটা আমাদের আছে সেটা যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠতে পারে। আর যেটা আয়ুব বাচ্চুর কথা বললেন, অকালে আমরা তাকে হারিয়েছি। আয়ুব বাচ্চু আসলে খুবই সাপনিক এবং মানে একটা প্রাণবন্ত একজন শিল্পী ছিলেন। আমরা যদি তাকে আরও দীর্ঘ সময় পেতাম আমরা ঋদ্ধ হতে পারতাম। তার একটা গিটারের মিউজিকও আছে, তাই না? মানে মিউজিয়ামও আছে, সেটা আর কারো আছে বলে আমার জানা নাই। তো যদিও সেটা এখনো সমৃদ্ধ করা যায়নি। তার স্ত্রীর প্রত্যাশা একটা গিটার মিউজিয়াম হোক, বড় মিউজিয়াম। হ্যাঁ, অনেক গিটার তার সংগ্রহে আছে, দেশি বিদেশি। তো সেটা একটা অন্যরকম মানুষ ছিলেন। তো এইটা ব্যান্ড ফেস্টিভ্যাল যেটা হতে যাচ্ছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং সাফল্য কামনা করি। এবং সাংস্কৃতিক উজ্জীবনটা আমাদের প্রয়োজন আসলে সব ক্ষেত্রে। কারণ আমাদের লোকজ ঐতিহ্য এত সমৃদ্ধ, আমরা কিন্তু হাজার বছরের, আপনি দেখেন সেই মানে হাসন রাজা থেকে ধরে লালন বলেন, আরও নাম না জানা কবিদের, আমাদের যে জাতীয় সঙ্গীত গগন হরকরার গানের থেকে রবীন্দ্রনাথ উজ্জীবিত হয়ে সেটা তৈরি করেছেন। তো আমাদের সেগুলিকে আমরা লালন করতে হবে, বিকাশ করতে হবে, গবেষণা করতে হবে, আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে, মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা সঞ্চালিত করে দিতে হবে যেন তারা নিজের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকে, শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অনেক প্রিয় মানুষ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আসুন, সুস্থ হয়ে উঠুন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।